এবং অনুজ মহিলা পুরুষ নির্বিশেষে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতে কমরেড ভিএস অচ্যুতানন্দনের স্মৃতির প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। কেরালার আমাদের যারা কমরেড এবং কমরেড ভিএসের যারা অনুরাগী, তাকে যারা শ্রদ্ধা করতেন, তার অনুপস্থিতি পলে পলে তারা অনুভব করছেন, তাদের প্রতিও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি। আপনারা জেনেছেন ভিএস 101 বছর বেঁচে ছিলেন। এর থেকেই এটা প্রমাণিত ব্যক্তি জীবনে তিনি কতটা শৃঙ্খলাপরায়ণ ছিলেন, সুশৃঙ্খল ছিলেন। যদি জীবনযাত্রার উপর তার নিয়ন্ত্রণ না থাকতো, শৃঙ্খলা না থাকতো, 101 বছর বেঁচে থাকা কিন্তু সহজ কথা না। এটা ভিএসকে বুঝবার জন্য এটা প্রাসঙ্গিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মূল্যবান দৃষ্টান্ত। আমি যেটা বলবো, তার এই যে শৃঙ্খলা পরায়ণতা, তার সুদীর্ঘ পার্টি জীবনে, এটাকেই প্রয়োগ করার মধ্য দিয়ে অন্যান্য নেতৃত্বের সাথে হাতে হাত মিলিয়ে কেরালার কমিউনিস্ট আন্দোলন এবং সময়ান্তরে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বে গণতান্ত্রিক এবং বামপন্থী আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। শৃঙ্খলা ছাড়া যদি পার্টি সুসংহত হতে না পারে, তাহলে জনগণকে কি করে নেতৃত্ব দেবে? এটা পলে পলে অন্যান্য নেতৃত্বের সাথে কমরেড ভিএস উপলব্ধি করেছিলেন এবং প্রায়োগিক ক্ষেত্রে তার পুঙ্খানুপুঙ্খ রূপায়ণের মধ্য দিয়েই তিনি কেরালা পার্টিটাকে সেভাবে তৈরি হতে সাহায্য করেছেন। এই জায়গায় হচ্ছে অন্যান্যদের পাশাপাশি ভিএসের বৈশিষ্ট্য। আপনারা শুনেছেন 101 বছর, তিনি 17 বছর বয়সে কমিউনিস্ট পার্টির সদস্য পদ পেয়েছেন। আমাদের পার্টি গঠনতন্ত্রে এখন যারা পড়বেন তারা দেখবেন, তাতে পাবেন 18 বছরের আগে কমিউনিস্ট পার্টির সদস্য পদ কিন্তু পাওয়া যায় না। এই তথ্যটা যখন আমার নজরে আসলো, আমি নানাভাবে তার সুযোগ সন্ধানের চেষ্টা করি, কারণ জানবার চেষ্টা করি। আমার নিজের ধারণা, সেই সময় কমিউনিস্ট পার্টিতে
এটা প্রচলিত ছিল বলেই কেরালাতে কমরেড ভিএস 17 বছর বয়সে কমিউনিস্ট পার্টির সদস্য পদ পেয়েছেন। তাহলে 101 বছরের মধ্যে 17 বছর যদি আমরা বাদ দেই, তাহলে দেখা যাবে 84 থেকে 85 বছর এক নাগারে তিনি কমিউনিস্ট পার্টির সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, এবং শুধু যুক্ত ছিলেন বললে ঠিক হবে না, নেতৃত্বের দায়িত্ব প্রতিপালন করার চেষ্টা করেছেন। অসাধারণ ঘটনা। এটা ঠিক, জীবনকালে শেষের দিকে 6-7 বছর তার পক্ষে সক্রিয়ভাবে তিনি যেভাবে কাজ করতে অভ্যস্ত ছিলেন সেভাবে তিনি কাজ করতে পারছিলেন না, সম্ভব না। তার যে আকাঙ্ক্ষা বা প্রত্যয়ের কোনো ঘাটতি ছিল, আগ্রহের অভাব ছিল, এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। প্রাকৃতিক নিয়মেই শারীরিক কারণে তার পক্ষে সেই ধরনের সক্রিয় ভূমিকা গ্রহণ করা সম্ভব ছিল না। আমরা যদি এই সক্রিয় কাজের এই সময়টাও বাদ দিই, একটু বেশি করে ধরে নিয়ে, তাহলেও হিসেব করলে দেখা যাবে আপনার 74 থেকে 75 বছর কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত থেকে আন্দোলনে নেতৃত্ব করেছেন। ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস যদি পর্যালোচনা করা হয়, এরকম দীর্ঘ সময় কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত থেকে গণ আন্দোলন, শ্রেণী আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে গোটা ভারতবর্ষের রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে একটা গুণগত পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার অধিকারী যারা, আমার তো মনে হয় ভিএসের সামগ্রিক দীর্ঘ সময়ের যে কাজ, এটার সঙ্গে তুলনা করলে পরে অন্য কাউকে খুঁজে বের করা বোধহয় কঠিন হয়ে যাবে। আমি চিন্তা করে দেখেছি, আমি কিন্তু সেটা মেলাতে পারিনি। তার অর্থ এই না অন্যদের গুণাগুণকে খাটো করে দেখা হচ্ছে, আমি তার দীর্ঘ কমিউনিস্ট জীবনযাত্রার কথা বলছি। অসাধারণ ঘটনা, এটা ভাবতে হবে। আমরা 10-15 বছর কাজ করার পরেই হাঁপিয়ে উঠি, এতদিন কাজ করছি। আমি বিশেষ করে বলছি, আপনাদের দৌলতে কিছু সময় ত্রিপুরা সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে জনস্বার্থে কিছু কাজ করার সুযোগ হয়েছিল। সেই সময় আগরতলায় থাকলে প্রতিদিনই সকালবেলা 7:30 থেকে 8টা থেকে মানুষের সঙ্গে কথা বলতাম। এখন তো দেখছি মাসে 1-2 দিন দেখা করলে বর্তমান মুখ্যমন্ত্রীর বিরাট ছবি টবি দিয়ে মানে পত্রিকায় ছাপা হচ্ছে। সব পত্রিকায় না, কিছু কিছু পত্রিকায় ভাবখানে এরকম, এর আগে যেন এগুলি কেউ করেনি। এই তো নৃপেন চক্রবর্তী শুরু করেছেন। আমি বলবো নৃপেন চক্রবর্তী না, শচীন্দ্রলাল সিংহের সময়ও এটা আমার অভিজ্ঞতা, আমার নিজের এখনো মনে আছে। এই পুরনো যে এমএলএ হোস্টেলটা, এটা এমএলএ হোস্টেল হওয়ার আগে কংগ্রেসের শাসনে মুখ্যমন্ত্রীর বাড়ি ছিল। এই বাড়িটার পেছনে সীতানাথ চক্রবর্তীর বাড়ি। সুরজিৎ চক্রবর্তীর নাম অনেকে জানবেন, আমাদের এক সময় ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্পাদক হয়েছিলেন। তাদের বাড়িতে আমরা ভাড়া থাকতাম। যে কোনো কারণেই হোক, আমাদের কোনো বন্ধু বান্ধবের সাহায্যার্থে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম। খবর নিয়ে জানতে পেরেছিলাম যে তিনি মানুষের সাথে সকালবেলা সাক্ষাৎ করার জন্য একটা সময় দেন। ঢুকে বর্তমান যে এমএলএ হোস্টেলটা, পুরনো যে বাড়ি, তখনও পাশের বিল্ডিংগুলি হয়নি, যেগুলো নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পর কমরেড বৈদ্যনাথ মজুমদারের উদ্যোগে তৈরি হয়েছিল। যদিও বাড়িগুলি নিয়ে বৈদ্যনাথ দা নিজেই পরবর্তী সময় খুব প্রকাশ করেছেন, এগুলি কবুতরের টং হয়েছিল, এই টংগুলি তখন ছিল না। তো এই যে মূল যে বিল্ডিংটা, সেই বিল্ডিংয়ে ঢুকেই বাঁদিকের সবচেয়ে বড় যে প্রকোষ্ঠটা, তাতে তিনি বসতেন। তিনি কিন্তু কংগ্রেস নেতা, কিন্তু আমি ঢুকে লক্ষ্য করছি তার গোটা চত্বরটা আপনার লাল ইয়েতে
কার্পেটে সেটা সাজানো আছে। আমার তখন একটু স্ট্রাইক করেছিল, ব্যাপারটা কি, মুখ্যমন্ত্রী কংগ্রেস, তারা তো সাদার অনুসারী, লালটা তো কমিউনিস্ট, এটাতে অর্থাৎ সংকীর্ণতা না। আমি সেদিন যেটা স্ট্রাইক করেছিল আমি বলছি, সেই সময় দেখছি মানুষের সাথে কথা বলছেন, এরকম সাহায্যের জন্য তার কাছে দরখাস্ত দেওয়া হলো আমার এক বন্ধুকে সাহায্য করার প্রশ্নে, হয় পরীক্ষার ফিস অথবা বই কেনা। আমার এখনও মনে আছে সেই দরখাস্তের পরিপ্রেক্ষিতে সেই সময়ে 20 টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই সময়ে 20 টাকা, সচিন্দ্রলাল সিংহ মুখ্যমন্ত্রী, ভাবতে পারছেন? এখন তো মানে অতীতকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা। তো যাই হোক, তো আমি বলছি এই কারণে, এই সরকারে যখন ছিলাম তখন দেখতাম যে পকেটে পার্টি মেম্বারশিপের ফি দিয়েছেন কাগজ, পার্টিকে বিভিন্ন সময় চাঁদা দিয়েছেন কাগজ, নানা গণসংগঠনের কাজ করেন কাগজ, এগুলি পুটলা করে নিয়ে গিয়ে পকেট থেকে বের করে বলেন 15 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, কিছুই তো পেলাম না। তো আমি হাসতে হাসতে বলতাম, কেন আপনি পার্টি মেম্বারশিপ তো পেয়েছেন। তারপরে দেখতাম অনেকে মাথা নুয়ে ফেলতেন, অনেকে উল্টো দিক থেকে এতে আরও বরং খুব প্রকাশ করতেন। অর্থাৎ পার্টি মেম্বারশিপ পাওয়াটা পাওয়া না, চাকরি চাই, পয়সা চাই, জমি চাই, ঘর চাই, বাড়ি চাই, পরিবারে একজনের চাকরি ঠিক হবে, আরও চাকরি চাই। অর্থাৎ এটা হচ্ছে মূল ব্যাপার, এ হচ্ছে চেতনা স্তর। আমি সবার কথা বলছি না, আমার এই সময়ে প্রশাসনের সাথে যুক্ত থাকার সুবাদে স্বল্প সময়ের যে অভিজ্ঞতা, তার নিরিখে কিন্তু এই কথাটা বলছি। তাহলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে একটা কমরেড জীবনের 85 বছর কমিউনিস্ট আন্দোলনের সাথে, কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত থেকে সক্রিয়ভাবে 74 থেকে 77 বছর নেতৃত্ব করে গেছেন, এটা অসাধারণ না, অভাবনীয় না, আউটস্ট্যান্ডিং ঘটনা। এই কারণে কথাটা আমি এখানে উল্লেখ করার চেষ্টা করলাম। তো গরিব পরিবার থেকে এসেছিলেন, খুবই গরিব পরিবার। শুনছিলেন কমরেড জিতেন দীর্ঘ সময় নিয়ে বলতে গিয়ে তার পারিবারিক জীবন, সামাজিক জীবন বলবার চেষ্টা করেছেন, আমি সেগুলি বলে সময় নেব না। তিনি দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ছিলেন। ক্লাস 7-এর বিশেষ স্কুলে পড়ার আকাঙ্ক্ষা থাকলো, সুযোগ পাননি, পড়া শেষ। এবং তার লড়াই শুরু হয়েছিল আপনার কয়ার শ্রমিকদের সাথে যুক্ত হওয়ার মধ্য দিয়ে। নারকেলের যে ছোবা, এটা কেরালার অতি পুরনো, জিতেনে উল্লেখ করার চেষ্টা করেছেন। তার থেকে শুধু দড়ি না, নানা রকম বিষয় তৈরি হয়। সেই কাজে যুক্ত হয়ে আয় উপার্জনের মাধ্যমে পরিবার নির্বাহের চেষ্টা করছিলেন। তাতে গিয়ে এই শ্রমিকদের সাথে সম্মেলনের সুযোগ তার হয়, এর মধ্য দিয়ে এই শ্রমিক আন্দোলনের সাথে তিনি কিন্তু যুক্ত হন। এটাই তার মানে লড়াই সংগ্রামের ক্ষেত্রে মানুষকে সংগঠিত করা এবং সংগঠিত মানুষ নিয়ে শোষণের বিরুদ্ধে লড়াই মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রথম তার মানে পদচারণা। পরবর্তী সময় শুনেছেন কৃষ্ণ পিল্লাই তাকে ক্ষেত মজুরদের মধ্যে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছিলেন, সে দীর্ঘ ইতিহাস। তাহলে এর মধ্য দিয়ে কমরেড ভিএস ধীরে ধীরে নিজেকে তৈরি করতে তিনি কিন্তু সক্রিয় উদ্যমে ভূমিকা নিতে শুরু করেন। এবং এখানে যেটা বিশেষভাবে আমি বলতে চাইছি, তিনি ক্লাস 7 পর্যন্ত পড়লেও মতাদর্শের প্রশ্নে, শ্রেণীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রশ্নে, রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে, বৈপ্লবিক কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার প্রশ্নে, কমিউনিস্ট সংগঠনের যে মৌলিক নীতি, এই সামগ্রিক
বিষয়গুলি সম্পর্কে তিনি তার সীমাবদ্ধ শিক্ষাগত যোগ্যতার বেড়াজাল অতিক্রম করে তিলে তিলে নিজেকে কিন্তু তিনি তৈরি করতে সক্ষম হয়েছিলেন এবং দেশের কমিউনিস্ট আন্দোলন, আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম, যুদ্ধের বিরুদ্ধে সংগ্রাম, সামগ্রিক যে পরিস্থিতি, এগুলো নিয়ে যখনই পার্টিতে কখন আলাপ আলোচনা, তর্ক বিতর্ক ইত্যাদি সংগঠিত হতো, কমরেড ভিএস সেখানে তার এই অভিজ্ঞতার নিরিখে তার চেতনার যে স্তর তিনি নিজেকে উন্নীত করতে সক্ষম হয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে কথা বলতেন এবং কন্ট্রিবিউট করতেন। শুধু কথা বলার জন্য বলে না, পার্টির যে নীতি, তার যে লাইন, তার যে অবস্থান, এটা নির্ধারণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন। কমরেড ভিএস কেরালার যে পার্টির দৈনিক মুখপত্র, তিনি এই পার্টির মুখপত্রের দৈনিক নিজের স্বাক্ষরিত প্রবন্ধ সেখানে প্রকাশ করতেন। পত্রিকার এডিটর তার লেখা পৌঁছা পর্যন্ত অপেক্ষা করতেন, না আসলে যোগাযোগ করতেন এবং এতে শুধু কেরালার কথা লিখতেন না, আন্তর্জাতিক, জাতীয় এবং কেরালার পরিস্থিতি, তর্ক বিতর্ক, বিভ্রান্তি সমস্ত কিছু ভাবনায় রেখে কেরালার গণ আন্দোলন, শ্রেণী আন্দোলন, কমিউনিস্ট আন্দোলনকে বিকশিত করার প্রশ্নে তার প্রাত্যহিক এই যে লেখা, এটা কেরালার পার্টির যে দৈনিক পত্রিকা তাকে সমৃদ্ধ করতে সাহায্য করত। পাঠকদের বড় অংশ ভিএসের এই লেখা পড়বার জন্য অপেক্ষা করে থাকতেন। তা থেকে বুঝতে পারছেন, ক্লাস 7 পর্যন্ত পড়েছেন, অনেকের হয়তো ধারণা হতে পারে তিনি আর তাহলে কতটুকু জানেন। এটা বুঝবার জন্য আমি এই দৃষ্টান্তটাও আপনাদের সামনে উপস্থিত করতে বাধ্য হলাম। ভিএস কেরালার কমিউনিস্ট পার্টি সম্পাদক হয়েছিলেন ভালো সময়, প্রায় 10 থেকে 12 বছর, এবং পরবর্তী সময়ে তো পলিট ব্যুরোর মেম্বার হয়েছে, জানি আমরা সবাই। একবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, 2বার বিরোধী দলের নেতা ছিলেন। অর্থাৎ সামাজিক ব্যবস্থায়, এই রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে, প্রশাসনিক ব্যবস্থার মধ্যে বা পার্টির মধ্যে সর্বোচ্চ যেই স্তরে যাওয়ার প্রায় সমস্ত জায়গাগুলি কমরেড ভিএস স্পর্শ করার সুযোগ পেয়েছিলেন। এটা কারুর দান না, তার যোগ্যতা, তার দক্ষতা, এবং সেই জায়গায় এই যোগ্যতা দক্ষতার গুণে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে ভিএস এই সর্বোচ্চ স্থানগুলোতে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তিনি কিন্তু ভোগ করতে পেরেছিলেন। তো অসাধারণ ঘটনা এটা, কিন্তু আমাদের উপলব্ধির মধ্যে রাখার প্রয়োজন আছে। কমরেড ভিএস যে 17 বছর বয়সে যে পার্টির মেম্বার হলেন, সে যে সিপিআই, তার জাতীয় পরিষদের একজন সদস্য ছিলেন। স্বাধীনতা অর্জনের পর নূতন রাষ্ট্র তৈরি হলো কংগ্রেসের নেতৃত্বে, যে কংগ্রেসের সাথে মিলেও কমিউনিস্টরা প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্রিটিশ তাড়ানোর সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। দেশ স্বাধীন হলো, জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী, কংগ্রেস সরকার চালাচ্ছে, এবং স্বাধীনতা সংগ্রামের যে লক্ষ্য উদ্দেশ্য, যে স্বপ্ন, এটা স্বাধীনতা লাভের পর ভারতবর্ষের মাটিতে বাস্তবায়িত হবে। তার প্রেক্ষাপট হচ্ছে 1917 সোভিয়েত দেশের সমাজতান্ত্রিক বিপ্লবের সাফল্য, যেটা ভারতের কমিউনিস্ট আন্দোলনকে গড়ে ওঠার ক্ষেত্রে সাহায্য করেছে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে প্রভাবিত করেছে প্রত্যক্ষ পরোক্ষভাবে। বিশেষ করে জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং কংগ্রেস পার্টির ভেতরে আন্দোলনের মধ্যে এই প্রসঙ্গগুলি এনে পার্টির ভেতরে বিতর্ক, ইতিবাচক বিতর্ক তৈরি করার ক্ষেত্রে সুভাষ এবং জওহরলাল নেহরু
গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এবং সেক্ষেত্রে তাদের সাথে কমিউনিস্টদেরও কিন্তু নিবিড় সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল। সবারই একটা ধারণা হয়েছিল দেশ স্বাধীন হবে, ব্রিটিশ যাবে এবং স্বাধীন হলো। জওহরলাল নেহরু যেহেতু প্রধানমন্ত্রী এবং সমাজতান্ত্রিক সোভিয়েত সম্পর্কে তার ধারণা স্বচ্ছ, তিনি একজন জ্ঞানীগুণী মানুষ, লেখাপড়ায় সুপণ্ডিত, কাজেই সেই জায়গায় এই যে প্রত্যাশা সরকারে যাওয়ার পর সময়ের ব্যবধানে উপলব্ধিদের মধ্যে আসতে শুরু করলো, এ তো উল্টো হয়ে গেছে। এ তো বৃহৎ পুঁজিপতিদের নেতৃত্বে, হ্যাঁ এটা ঠিক, ব্রিটিশ তারাবাদ সংগ্রামে আমাদের দেশের তৎকালীন বৃহৎ পুঁজিপতি যারা, তারা স্বাধীনতার সংগ্রামে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা নিয়েছেন। এর পেছনে তাদের শ্রেণীস্বার্থ লুক্কায়িত ছিল। ব্রিটিশ থাকার কারণে তারা দেশ লুট করে নিয়ে চলে যাচ্ছে, কাজে তাদেরকে তাড়িয়ে আমরা যদি সরকার করতে পারি, এই দেশের সহায় সম্পদ সব কিছু শ্রমশক্তি সহ আমরাই মালিক হব, প্রকাশ না করলেও স্বাধীনতা লাভের পর দেখা গেল যে এরা তাদের এই সুপ্ত যে স্বপ্ন, এটাকে বাস্তবায়নের জন্য কংগ্রেস পরিচালিত সরকারের কাঁধে চেপে বসলো। ফলে বড় পুঁজিপতিদের নেতৃত্বে পুঁজিপতি এবং যোদ্ধার জমিদার তাদের সমন্বয়ে সাম্রাজ্যবাদের সাথে সমঝোতা করে কংগ্রেস সরকার চালাবার চেষ্টা করছে। এ নিয়ে কমিউনিস্ট পার্টির মধ্যে বিতর্ক শুরু হলো। তৎকালীন কমিউনিস্ট পার্টির বৃহত্তম অংশ, এই সরকার জনগণের স্বার্থ রক্ষাকারী সরকার, কাজে এর বিরুদ্ধে কোনো আন্দোলন না, সংগ্রাম না, একে সহযোগিতা করতে হবে। সব জিনিস আমাদের ইচ্ছামতো হয়তো করছে না, কিন্তু আস্তে আস্তে করানো যাবে। এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গেলে পর ঠিক হবে না। এবং এর পেছনে তৎকালীন সমাজতান্ত্রিক সোভিয়েত যে রাষ্ট্র, তার যে সরকার, তাদের একটা সফট অ্যাটিটিউড ছিল। এটা তৎকালীন ভারতের কমিউনিস্ট আন্দোলনের বৃহত্তম অংশকে প্রভাবিত করতেও সাহায্য করেছে। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কমিউনিস্ট আন্দোলনের ভেতরে যারা প্রকৃতপক্ষে স্বাধীনতা লাভের মধ্যে দিয়ে ভারতবর্ষের জনগণের জীবনের মূল সমস্যাগুলির সমাধান করে, শিরদাঁড়া উঁচু করে মানুষের মতো মানুষ হিসাবে যারা, যাতে তারা নিজের পায়ে নিজেরা দাঁড়িয়ে জীবন ধারণ করতে পারেন, এই যে লক্ষ্য, ব্রিটিশ তাড়ানোর পর নূতন ভারত গড়ে তোলার, এই লক্ষ্য রূপায়িত হচ্ছে না। এবং এর মূল কারণ এই নেতৃত্ব। কাজে এই নেতৃত্বকে যদি সহযোগিতা করি আমরা, তার এই যে দুর্বলতা, শ্রেণীস্বার্থের যে সীমাবদ্ধতা, সাম্রাজ্যবাদের সঙ্গে যাকে তারই আমরা স্বাধীন করলাম দেশ, তার সাথে যে সমঝোতা, এটা যদি আমরা এক্সপোজ না করি, জনগণকে যদি সচেতন না করি, তাহলে এই কমিউনিস্ট পার্টির অর্থটা কি? এই নিয়ে তৎকালীন কমিউনিস্ট আন্দোলনের মধ্যে প্রচণ্ড বিতর্ক তৈরি হলো, চেষ্টা চলল, কিন্তু সমঝোতার মধ্যে আসা গেল না। শেষ পর্যন্ত 1964 সালে নূতন পার্টি তৈরি হলো এবং ওই যে কমিউনিস্ট পার্টি, সেখান থেকে তাদের জাতীয় পরিষদের 32 জন সদস্য বেরিয়ে এসেছিলেন। এই 32 জনের মধ্যে অন্যতম ছিলেন কমরেড V.S. অচ্যুতানন্দন। কলকাতায় তো এই কনফারেন্স হয়, পার্টি তৈরি হয়, নতুন কর্মসূচি নেওয়া হয়, পরবর্তী সময়ে গঠনতন্ত্র তৈরি হয়, সাংগঠনিক কর্মসূচি হাতে নেওয়া হয়। এরকম একটা পরিস্থিতিতে পার্টি যখন লাল ঝান্ডা কাঁধে নিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি গড়ে তোলার কাজে ঝাঁপিয়ে পড়ল এবং এই যে শ্রেণী দৃষ্টিভঙ্গি নিঃসংকোচে, যা বাস্তব, এটা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিফলন ঘটিয়ে সারা দেশের মানুষের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই সময়ে দেখা গেল আন্তর্জাতিক পরিসরে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী একঘরে, পৃথিবীর সবচেয়ে বড় কমিউনিস্ট পার্টি, প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত দেশ, তাদের যে কমিউনিস্ট পার্টি, তারা সিপিআইএমকে সমর্থন করল না। তারা সিপিআইএমকে সুবিধাবাদী রাজনৈতিক দল, বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করল। সংকীর্ণবাদী ভাবনায় তারা ভুগছে। এরা ভারত রাষ্ট্রের
পরিস্থিতি উপলব্ধি করছে না, তারা ভুলভাবে এই সরকারটার বিরুদ্ধে কথাবার্তা বলছে। তারা বরং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে সংশোধন করার চেষ্টা করছে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নব্য গঠিত নেতৃত্ব তারা বলছিলেন, এটা তাদের বক্তব্য, তারা যেমন মার্ক্সবাদ লেনিনবাদকে যেভাবে বুঝেছেন তার নিরিখে তাদের দেশে সমাজতন্ত্র করেছেন, সেলাম জানাই। কিন্তু সেখান থেকে ভারতবর্ষের বর্তমান যে আভ্যন্তরীণ পরিস্থিতি, এটার যে মূল্যায়ন করছেন তার সাথে আমরা একমত না। যত বড় পার্টি হোক, প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের নেতাও হোক, তাতে অশ্রদ্ধা তাদের করছি না, তাদের এই বক্তব্যের সঙ্গে আমরা একমত না। এই সঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তৈরি হওয়ার পর সিপিআই তো আগে আলাদা, স্বাভাবিক তারা আলাদা করে পার্টি সুসংগত করার চেষ্টা করেছে। সিপিআইএমএল নকশাল তারা বেরিয়ে গেল, তারা আলাদা পার্টি তৈরি করলো। এবং এই জায়গায় এরা ভারত রাষ্ট্রের শ্রেণী চরিত্র বিকৃতভাবে তারা ব্যাখ্যা করলো। তারা বলল এটা হচ্ছে সাম্রাজ্যবাদীদের মসনদদার, তাদের স্বার্থ রক্ষা করছে, কাজেই এই স্বাধীনতা অর্থহীন। চীনের কমিউনিস্ট পার্টি 49-এ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে চীন দেশে, তারা এই সিপিআইএমএলকে নকশালদের সমর্থন করছে এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে সংকীর্ণতার দুষ্ট এই অভিধায় চিহ্নিত করে তাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। আর এই সিপিআইএমএল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের, যে আমরা ত্রিপুরায় দেখেছি দেয়ালে দেয়ালে রেডিও পিকিং, সেটা শুনবার জন্য সময় উল্লেখ করে রেডিওর আপনার কোন মানে ইয়েতে পাওয়া যাবে এটা দিয়ে মানুষকে উৎসাহিত করার চেষ্টা করত। এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে আক্রমণ এই জায়গাতেও তৎকালীন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি শুরুতে চীনের কমিউনিস্ট পার্টির এই অবস্থানকেও কিন্তু বিরোধিতা করেছে। হ্যাঁ, আপনারা বিপ্লব করেছেন, ভারতবর্ষের পার্শ্ববর্তী রাষ্ট্র, জনসংখ্যায় আপনারা ভারতবর্ষের চাইতে বড়, সুদীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আপনাদের সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে দীর্ঘ পদযাত্রার মধ্য দিয়ে একটার পর একটা গ্রামকে মুক্ত করে করে গিয়ে পিকিং দখল করলেন। এটা তো ঐতিহাসিক ঘটনা। সোভিয়েত দেশের বিপ্লব একটা কায়দায়, আপনারা আরেকটা কায়দায় বিপ্লব করেছেন। উভয়ের কাছ থেকে আমরা শিক্ষা নেব, উভয়কে আমরা সালাম করব, সম্মান করব, শ্রদ্ধা করব। কিন্তু আমাদেরকে আমাদের দেশের পরিস্থিতি মার্ক্সবাদ লেনিনবাদ যতটুকু আমরা বুঝেছি, এটা বিশ্লেষণ করার মধ্য দিয়ে, দেশের মাটিকে উপলব্ধি করার মধ্য দিয়ে তাকে যথার্থ প্রয়োগ করার সুযোগ আমাদের দিন। আমরা আমাদের মতো অগ্রসর হতে চাই। না চীনের পার্টি না সোভিয়েতের পার্টি সেদিন গড়ে ওঠা প্রথম এই যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তার নেতৃত্বকে কিন্তু টলাতে পারেনি। একমাত্র ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি হোচিমিনের নেতৃত্বে, তারাই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সেদিনের যে নূতন কর্মসূচি এবং এই যে অবস্থান, রাষ্ট্রশক্তির শ্রেণী চরিত্র সম্পর্কে তার যে বিশ্লেষণ এবং তার যে জনগণতান্ত্রিক সরকার, জনগণতান্ত্রিক বিপ্লব, এর মধ্য দিয়ে স্তরে স্তরে সমাজতন্ত্রে উন্নীত হওয়ার যে আকাঙ্ক্ষা, যে প্রত্যয় তারা ব্যক্ত করেছেন, ব্রডলি ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি সমর্থন করেছে একলা। আর কেউ কিন্তু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্কই রাখেনি। তাতে কি করা যাবে? জরুরি অবস্থা হলো, ইন্দিরা গান্ধী নির্বাচনে পরাস্ত হলেন, নূতন সরকার তৈরি হলো, পশ্চিমবাংলায় আধা ফেসিস্ট স্বৈর সন্ত্রাসের মধ্য দিয়ে কমিউনিস্টদের কুতল করা শুরু হয়েছিল, নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা। সেই জায়গায় পশ্চিমবাংলায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামপন্থী ফ্রন্ট সরকার, কেরালায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য শক্তির সমন্বয়ে সেখানে বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার। তার পরবর্তী পর্যায়ে সময়ের ব্যবধানে, খুব দীর্ঘ সময় না, ত্রিপুরার মতো ছোট্ট রাজ্য, সীমান্তবর্তী রাজ্য, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামপন্থী ফ্রন্টের সরকার। এই ঘটনাগুলি যখন ঘটল, জরুরি অবস্থার যে মূল্যায়ন, সোভিয়েত দেশের কমিউনিস্ট পার্টি ইন্দিরা গান্ধীর এই যে জরুরি অবস্থা জারি করেছিল, আভ্যন্তরীণ জরুরি অবস্থা, তাকে সমর্থন করেছিল।
সিপিআই দুহাত তুলে সমর্থন করেছিল, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বিরোধিতা করেছিল। এই সমস্ত ঘটনা পরম্পরায় এই যে পরিস্থিতির পরিবর্তন, এরকম একটা জায়গায় গিয়ে সোভিয়েত দেশের কমিউনিস্ট পার্টি এবং চীনের কমিউনিস্ট পার্টি নিজেদের ভুল কিন্তু তারা উপলব্ধি করতে পেরেছিল। আমি কথাগুলো উল্লেখ করছি কেন? সেই সময় একা ছোট্ট একটা শক্তি নিয়ে নূতন ধারায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গড়ে তোলার মুখে আন্তর্জাতিক পরিসরে সম্পূর্ণ বিচ্ছিন্ন সরাসরি আক্রমণ, জায়েন্ট যারা দৈত্য, কমিউনিস্ট আন্দোলনের দৈত্য যারা, একদিকে সোভিয়েত আরেকদিকে চীন, তারা আক্রমণ করছে। দেশের ভিতরে আমরা একা। একদিকে কংগ্রেস কুতল করার চেষ্টা করছে, আরেকদিকে তথাকথিত বিপ্লবীর নাম নিয়ে যারা এই নকশাল আন্দোলন করছিলেন তাদের হাতেও কিন্তু কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কমরেড কম সেখানে মানে আপনার খুন হয়েছেন, এটাও কিন্তু কম না। এরকম জায়গায় দাঁড়িয়ে সেই সময়ে সমস্ত দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে এই কমিউনিস্ট পার্টিকে বিল্ড আপ করার ক্ষেত্রে যারা ভূমিকা নিয়েছিলেন, বিশেষ করে বলবো কেরালাতে অন্যান্য নেতৃত্বের সাথে কংগ্রেস ভিএস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। শুধু 32 জনের মধ্যে একজন বলে না, উপলব্ধি করেছিলেন এটাই পথ, বুঝতে সময় লাগবে। অভিজ্ঞতা মানুষের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। আমরা বললেই চট করে মানুষ আমাদের কথা গ্রহণ করবে না। জীবনের অভিজ্ঞতা যখন মানুষ পলে পলে উপলব্ধি করবে আমাদের কথা, তাদের জীবনের অভিজ্ঞতা, রাষ্ট্রের যে চেহারা চরিত্র, তার সঙ্গে যখন তারা সান্নিধ্য মিলে পাবে, তারা খুঁজেই আমাদের টেনে নেবে। এই যে দৃঢ়তা, এই যে বলিষ্ঠতা, আত্মবিশ্বাস, ভিত্তি হচ্ছে মার্ক্সবাদ লেনিনবাদকে উপলব্ধি করতে পারা। মার্ক্সবাদ লেনিনবাদ উপলব্ধি করার যে সক্ষমতা অর্জন করেছিলেন, তার উপর দাঁড়িয়ে কিন্তু সেদিন কেরালার বুকে কমিউনিস্ট আন্দোলনকে নূতন চেহারা দেওয়ার ক্ষেত্রে অন্যান্য নেতৃত্বের সাথে ভিএস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। কংগ্রেস ভিএস সবচাইতে সহজ সরল ভাষায় সবচাইতে জটিল যে রাজনৈতিক বিষয়, এটা আন্তর্জাতিকই হোক, জাতীয় হোক, কেরালার হোক, সামাজিক হোক, ধার্মিক হোক, যে কোনো বিষয়, তার চাইতে সহজ করে জনগণের কাছে কেউ উপস্থিত করতে পারত না। অসাধারণ বাগ্মিতা, এবং কেরালার জনগণের কাছে সেরা বক্তাদের মধ্যে অন্যতম হিসাবে স্বীকৃতি অর্জন করেছিলেন, শ্রদ্ধা অর্জন করেছিলেন, সম্মান অর্জন করেছিলেন কমরেড ভিএস অচ্যুতানন্দন। ভিত্তিটা কি? মার্ক্সবাদ লেনিনবাদ। ভিত্তিটা কি? লড়াই সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রহণ, শুধু পরামর্শ না, শ্রেণী সংগ্রাম, গণসংগ্রাম সংগঠিত করতেন, নিজের সরাসরি অংশগ্রহণ করতেন। শুনছিলেন জিতেন উল্লেখ করার চেষ্টা করেছেন ওখানকার ভায়োলার আন্দোলনের কথা। এর মধ্য দিয়েই বুঝতে পেরেছিলেন মানুষের মধ্যে ভিত্তি স্থাপন করতে গেলে পর, পার্টিকে সামনের দিকে নিয়ে যেতে গেলে পর, লড়াইয়ে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার মধ্য দিয়ে মানুষের সাথে মিশে গিয়ে সেই লড়াইয়ে কার্যকরী ভূমিকা নিতে হবে। এই কাজটা কমরেড ভিএস অচ্যুতানন্দন অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু তিনি করতে সেখানে পারঙ্গমতা দেখিয়েছেন। এটি ভিএস এমনি এমনি ভিএস অমনি। কাজে আমাদের আজকের দিনে কমরেড ভিএসের কাছ থেকে তার যে সুদীর্ঘ এই যে কমিউনিস্ট জীবন, লড়াই এবং সংগ্রাম, তার থেকে আমরা কি শিখব? প্রথম কথা হচ্ছে সুশৃঙ্খল জীবনযাত্রা, পার্টির অভ্যন্তরের শৃঙ্খলা, মতাদর্শ, শ্রেণী রাজনীতি, রাষ্ট্রের চরিত্র, এই সম্পর্কে সচেতন হবার জন্যে যেই শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পার্টির নবীন প্রজন্মকে তিনি কিন্তু পথ দেখিয়ে গেছেন এবং জনগণের কথা শুনতেন। মানুষ তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি জামা কাপড় দেখতেন না, জাত ধর্ম দেখতেন না, দল দেখতেন না, মত চিন্তা করতেন না। তার সঙ্গে কথা বলতে চাইছেন এটা বুঝতে পারলেই নিজে এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করতেন।
বলা কথা শুনবার চেষ্টা করতেন, উপলব্ধি করার চেষ্টা করতেন, এবং যদি মনে করতেন যে বিষয়টা নিয়ে এসে এটা প্রাসঙ্গিকতা আছে, কিছু করা দরকার ব্যক্তিগতভাবে পার্টিগতভাবে, সেই জায়গায় কমরেড ভিএস গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা গ্রহণ করতেন। এই যে সামগ্রিক যে কর্মধারা, এর মধ্য দিয়েই কিন্তু জননেতা হিসেবে তিনি প্রতিষ্ঠা অর্জন করেছিলেন, এবং এর মধ্য দিয়েই তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, দুবার বিরোধী দলের নেতাও হয়েছে। এই সম্পর্কে কিছু কিছু কথা কমরেড জিতেন বলার চেষ্টা করেছে। আমার সেই সম্পর্কে কোনো সরাসরি অভিজ্ঞতা নেই, কিন্তু তার যে কর্মক্ষেত্রে যে সাফল্য সেটা তো আমরা সবাই জানি। সাফল্যের নিদর্শন হচ্ছেন কমরেড ভিএস অচ্যুতানন্দন। কাজেই তার জীবনধারা থেকে এই যে গুণাবলীগুলি, এগুলি তো আমাদের অর্জন করতে হবে। এবং সবচেয়ে বিশেষ করে আমি যেটা উল্লেখ করব, যখন সক্রিয়ভাবে কাজ করার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলছেন, তার আগে ধারাবাহিকভাবে দুর্নীতির বিরুদ্ধে তিনি ছিলেন সবচাইতে মুখর। বিধানসভার ভেতর, বিধানসভার বাইরে, সাধারণ গণ আন্দোলনে, কেরালার বুকে যেখানেই দুর্নীতির গন্ধ পেয়েছেন, যারাই তার সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করে জনগণের সামনে তাদের চেহারা উন্মোচিত করার প্রশ্নে তিনি নির্দয় ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন। এবং যে কারণে কেরালার সাধারণ মানুষ দলমত নির্বিশেষে বলতেন ভিএস হচ্ছে আমাদের মুখ, আমাদের চিন্তা, আমাদের ভাবনার প্রতিফলন। ভিএস আছে মানে অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই আছে। এরকম জায়গায় ভিএস কিন্তু উন্নীত হয়েছিলেন। কাজেই সব কিছু থেকে গোটা জীবনটাই, বিশেষ করে আমাদের যারা নবীন প্রজন্ম, আমি আমাকে নিয়েও বলছি, আমি তো আর এখন নবীন প্রজন্ম বললে হবে না, আমার বয়স ৭৬ হয়ে গেছে, কিন্তু তবুও আমি বলব এই বয়সেও আমারও ৫৪-৫৫ বছর হয়েছে পার্টির কাজে, তারপরেও তিনি যা রেখে গেছেন তার মধ্যে এমন অনেক বিষয় আছে, আমাকেও কিন্তু সেখান থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ আছে। যেখানে অসম্পূর্ণতা আছে, এটাকে পূর্ণ করার জন্যে সেখান থেকে শিক্ষা নিতে হবে। তাই এটা শুধু ফুলমালা চন্দন দেওয়ার জন্য আজকের অনুষ্ঠান না। কে ভিএস, কি করে ভিএস হলেন, কেন তার স্মরণ সভা, কি তিনি রেখে গেছেন, কি আমরা শিখলাম, কি আমাদের শিখতে হবে, এটাই যদি উপলব্ধির মধ্যে না থাকে তাহলে তো আজকের অনুষ্ঠানে একটা আনুষ্ঠানিক ব্যাপার হবে। আমরা তো স্মরণসভা এভাবে করি না। তাই কমরেডদের কাছে আবেদন থাকবে যে তার চরিত্র থেকে এই যে গুণাবলীগুলির কথা বলা হবে, এগুলি কিন্তু আমাদের আহরণ করতে হবে, পার্টির অভ্যন্তরে লড়াই করছেন, তর্ক করছেন, বিতর্ক করছেন, ভিন্নমত প্রকাশ করছেন। আলটিমেটলি গণতান্ত্রিক কেন্দ্রিকতার যে নীতি, যেটা সংগঠনের মূল নীতি আমাদের, সেই নীতির ভিত্তিতে যে সিদ্ধান্তে পার্টি উপনীত হতো সেটাকে কার্যকরী বাস্তবায়িত করার ক্ষেত্রে ভিএস সামনের সারির অন্যতম নেতৃত্বের ভূমিকা নিতেন। কাজে এই সমস্ত গুণগুলো আমাদের কিন্তু অর্জন করতে হবে। দেশের পরিস্থিতি বর্তমান সময়ে জটিল থেকে জটিলতর জায়গায় যাচ্ছে। বিশেষ করে আমরা যেটা লক্ষ্য করছি, পশ্চিমবাংলায় বামপন্থী ফ্রন্টের সরকার সারা ভারতবর্ষের সামনে যে বিকল্প পথের সন্ধান দিচ্ছিল, সেই সরকারটাকে আন্তর্জাতিক, জাতীয় এবং পশ্চিমবাংলার যে প্রতিক্রিয়াশীল শক্তি তথাকথিত টিএমসির নেতৃত্বকে সামনে রেখে এই গভীর ষড়যন্ত্রের ফলশ্রুতিতে সরকারটার পতন ঘটল। এরা এখন সরকার চালাচ্ছে, হ্যাঁ আমরা দেখছি সেখানে কি চলছে, গণতন্ত্র আক্রান্ত হচ্ছে, স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠেছে, দুর্নীতি এবং প্রশাসন সমর্থক হয়ে গেছে, কমিউনিস্টদের নিধন করার জন্য, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নিশ্চিহ্ন করার জন্য অহর্নিশ ষড়যন্ত্র চলছে। আমাদের ত্রিপুরায় বামফ্রন্ট সরকার, তাকে উচ্ছেদ করা হয়েছে 18-র পর থেকে। এখানে কি চলছে, এখানে যারা আছেন তাদের কাছে এগুলো বলে সময় নেওয়ার তো কোনো মানে নেই। একদলীয় স্বৈরশাসন কায়েম করার লক্ষ্য নিয়ে গণতন্ত্রকে সংহার করে ভোটকে প্রহসনে পরিণত করে
দুর্নীতি এবং প্রশাসনকে সমর্থক করে দিয়ে এটা অরাজক পরিস্থিতি তারা তৈরি করছে এবং এখান থেকে সাফল্য যদি অর্জন করতে পারে এটাকে ধীরে ধীরে ভারতবর্ষে অন্য জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা তারা করবে। এই অভিপ্রায় নিয়ে এটাকে আপনার একটা ল্যাবরেটরির মতো, বীক্ষণাগারের মতো তারা কিন্তু ব্যবহার করার চেষ্টা করছে। কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার, বিজেপি মাথাচাড়া দিচ্ছে, বিশ্ব হিন্দু পরিষদ মাথাচাড়া দিচ্ছে। দুর্ভাগ্যের হলো বাস্তব, জাতীয় স্তরে যখন বিজেপির বিরুদ্ধে লড়ে একটা বৃহত্তর ঐক্য গড়ে তোলার চেষ্টা হচ্ছে, কেরালায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামপন্থী ফ্রন্টকে দুর্বল এবং বিচ্ছিন্ন করার জন্য কংগ্রেস কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে, এমনকি এই অভিযোগও উঠছে বিজেপির সাথে সমঝোতা করে বামফ্রন্টকে সেখানে দুর্বল করার চেষ্টা হচ্ছে। একেও মতাদর্শ, শ্রেণী রাজনীতি এবং সাংগঠনিক শক্তির জোরে মানুষকে ঐক্যবদ্ধ করে মোকাবেলা করে পার্টি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই যে পরিস্থিতি, বিশেষ করে তিনটা শক্তিশালী যে পার্টির কেন্দ্র, এই জায়গাগুলির কথা আমি উল্লেখ করলাম। অন্য জায়গায় পার্টি ঠিকঠাক আছে, ঠিকভাবে কাজ করতে পারছে, কোনো অসুবিধা নাই, কোনো আক্রমণ নাই, এটা মনে করার মধ্যে কোনো কারণ নেই। আমি বিশেষ করে এটা উল্লেখ করলাম সময় সংক্ষেপ করার জন্য। এই সামগ্রিক পরিস্থিতিকে বিবেচনায় রেখেই মূল শত্রুকে চিহ্নিত করে তার বিরুদ্ধে সমস্ত যে শক্তিকে সংহত করে পার্টি একটা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবার প্রশ্নে ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু শক্তির সীমাবদ্ধ পার্টির শক্তির সীমাবদ্ধ এবং নানা দিক থেকে পার্টির শক্তির যে ক্ষয় এবং তার প্রতিফলন সংসদের মধ্যে যেভাবে ঘটছে বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের বিধানসভাগুলির মধ্যে যেভাবে ঘটছে, তাতে নানা সংশয়, নানা দ্বিধা, নানা দুর্বলতা, নানা দুর্বলতা তৈরি হচ্ছে না কমিউনিস্ট আন্দোলনের সাথে যারা যুক্ত তাদের একটা অংশের মধ্যে, এটা মনে করার কারণ নেই। এই জায়গাটায় দাঁড়িয়ে যেটা ভিএস অচ্যুতানন্দনের জীবনের অভিজ্ঞতাকে পাথেয় করে যেটা বলতে চায়, আত্মবিশ্বাস হারাবেন না। আত্মবিশ্বাস হারানো একজন কমিউনিস্টের কাছে সবচেয়ে বড় দুর্বলতা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন এটা পাপ। নিজের উপর নিজে বিশ্বাস হারানো এর চাইতে বড় পাপ আর কি হতে পারে? বিশ্বাস হারাবে না। কাজেই আমরা যারা কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত, আত্মবিশ্বাস হারালে চলবে না। প্রতিকূলতা আছে, আমি এই কারণে তো উল্লেখ করলাম। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তৈরি হওয়ার পর আন্তর্জাতিক থেকে শুরু করে জাতীয় ক্ষেত্রে গোটা পার্টিটার বিরুদ্ধে যে আক্রমণ কেন্দ্রীভূত হয়েছে, তাকে মোকাবেলা করে এই পার্টি যখন সঠিক কর্মসূচি হাতে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এই পার্টি এই বাস্তবতা প্রতিপন্ন করতে সক্ষম হয়েছে, এই পার্টিটা সঠিক পথে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আন্তর্জাতিক এবং জাতীয় পরিস্থিতিতে পার্টি জনগণের কাছে সে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। কাজে আজকের যে জটিলতা, এই জটিলতার মধ্যে ভয় ভীতি যাতে আমাদেরকে আড়ষ্ট করতে না পারে, নিজের উপর বিশ্বাস যাতে আমরা না হারাই। এবং আমাদের বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে মার্ক্সবাদ, লেনিনবাদ। এবং এই জায়গায় পার্টি যে কথা বলতে চাইছে, শ্রেণী আন্দোলন, গণ আন্দোলন, এটাকে তীব্র থেকে তীব্রতর করতে হবে, ব্যাপকতর করতে হবে। নির্বাচনী সংগ্রাম তাকে খাটো করে দেখছি না, কিন্তু এটাই যদি একমাত্র লক্ষ্য হয়, যে কোনো মূল্যে ভোট জিততে হবে, কোনো না কোনোভাবে সরকারে যেতে হবে, তাহলে কিন্তু আমরা ভুল করব। এবং আমাদের 24তম পার্টি কংগ্রেসের যে রাজনৈতিক প্রস্তাব, তাতে যেমন এই বিষয়টি সম্পর্কে বলার চেষ্টা হয়েছে, বিশেষ করে রাজনৈতিক সাংগঠনিক যে প্রস্তাব গৃহীত হয়েছে আত্মসমালোচনার দৃষ্টিভঙ্গি নিয়ে, এই দিকটার প্রতি দৃক্পাত করা হয়েছে যে এটা সামগ্রিক শ্রেণী গণ আন্দোলনের উচ্চতর পর্যায়, এটাই একমাত্র লড়াই না। বাকি শ্রেণী আন্দোলন, গণ আন্দোলনকে বাদ দিয়ে এবং সেই আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করে শুধু ভোট বৈতরণী পার হওয়ার জন্য যদি রাজ্যে রাজ্যে সুবিধাবাদী ভূমিকা নেওয়ার চেষ্টা করি, তাহলে জনগণের মধ্যে আমরা ভিত্তি খুঁজে পাবো না, বিচ্ছিন্ন হব, দুর্বল হব, শত্রুর সুবিধা হয়ে যাবে। কাজে এই বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে। ভিএসের কাছ থেকে, তার গোটা জীবন থেকে, কমিউনিস্ট জীবন থেকে এই শিক্ষায় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে। তাই যেটা আপনাদের কাছে বলবো আজকে এই ভিএসের স্মরণ সভায় দাঁড়িয়ে, যে শুধু ত্রিপুরার কথা বলছে না, সারা ভারতবর্ষ পার্টি কংগ্রেসেই
এই স্লোগান এসছে। এককভাবে পার্টির শক্তি বাড়াও, নিজের পায়ে পার্টিকে দাঁড় করাও, নিজের কবর শক্তিতে দাঁড়াবার চেষ্টা করো, অন্যের উপর ভর করে না, অন্যকে ক্র্যাচের মধ্যে ব্যবহার করে না। এটা করার জন্য পার্টি কি বলছে, জাতীয় আন্দোলন হবে, রাজ্যের যে বড় বড় আন্দোলন হবে, কিন্তু মানুষের সাথে জীবন্ত সম্পর্ক গড়ে তুলতে গেলে পরে একটা রাজ্যের মহকুমায়, ব্লকে, গ্রামে সাধারণ মানুষ তাদের জীবনের দৈনন্দিন যে সমস্যাগুলো, অর্থনৈতিক, সামাজিক, এই সমস্যাগুলোকে ভিত্তি করে ছোট ছোট দাবি সনদ তৈরি করে এলাকা ভিত্তিক আন্দোলনটা তৈরি করার চেষ্টা করো। এই আন্দোলন শুধু পরামর্শ না, নেতৃত্ব, তারা সরাসরি জনগণের সাথে নিজেরা সংযুক্ত থেকে, সম্পৃক্ত থেকে, যেটা ভিএস শিখিয়ে গেছেন, নিজে করে দেখিয়েছেন, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে এই আন্দোলনটা সংগঠিত করার মধ্য দিয়ে আমাদের অগ্রসর হতে হবে। এই ধারায় যদি আমরা কাজ করতে পারি তাহলে পরে জনশত্রুদেরকে বিচ্ছিন্ন করা এবং আমাদের শক্তিটাকে সংহত করা, যাদের মধ্যে এখনো বিভ্রান্তি আছে তাদের বড় অংশকে জয়যুক্ত করে আমাদের সাথে সম্মিলিত করে মূল শ্রেণীশত্রুর বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য অর্জন করা কঠিন হবে মনে করার কিন্তু কারণ নেই। কাজে এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদেরকে সামনের দিনে আমাদের রাজ্যের ভেতরে, সারা দেশের মধ্যে এই ধারায় কাজ করার জন্য পার্টিকে ভূমিকা নিতে হবে। এটাই পার্টি, কংগ্রেসের 24তম কংগ্রেসের পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশিকা। এবং ট্যাকটিক্যাল লাইন যেটা, সেই ট্যাকটিক্যাল লাইনেরও কৌশলগত যে অবস্থান, সেই অবস্থানেরও মূল কথা শ্রেণী সংগ্রাম, গণসংগ্রাম বাদ দিয়ে অন্য কোনো কৌশল যতই তুমি তৈরি করার চেষ্টা করো তার কোনো কার্যকারিতা থাকবে না, বাস্তব ভিত্তি থাকবে না। কাজে সেই শিক্ষায় আমরা নিজেদেরকে সচেতন রেখে আমাদের রাজ্যে আমরা যাতে মানুষকে রাস্তায় নামাতে পারি তার জন্য ভূমিকা নিতে হবে। আমরা কি লক্ষ্য করছি, আমরা জেনারেলি একটা কথা বলতে অভ্যস্ত হয়ে গেছি এখন, এই সরকারের বিরুদ্ধে মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ। মানুষ তো ক্ষুব্ধ, সমস্যা আছে, কিন্তু সেই মানুষই তো তাদের কাছে আবার হাত পাচ্ছে সুবিধা নেওয়ার জন্য, এবং এই মানুষকে রাস্তায় আনতে পারছি না আমরা। এতে মানুষের উপর ক্ষুব্ধ হলে চলবে না। তাহলে নেতৃত্ব আর সাধারণ মানুষের মধ্যে ফারাকটা কি? এই জায়গায় দাঁড়িয়ে মানুষকে ভুল বোঝা ঠিক হবে না, মানুষকে অবিশ্বাস করা ঠিক হবে না। তার যে মনের আকুতি, তার যে সমস্যার কথা বলছে, এর থেকে বেরোতে চায়, এই সত্যতাকে অস্বীকার না করে ধীরে ধীরে জবরদস্তি করে কাউকে মিছিলে মিটিং আনা যাবে না। এই চেষ্টা করাও কৌশলের দিক থেকে বর্তমান পরিস্থিতিতে আমাদের রাজ্যে এটা সঠিক হবে না। প্রায় একই অবস্থা পশ্চিমবাংলায়, ভারতবর্ষের অন্য রাজ্যে এই পরিস্থিতি নাই। কাজে এই জায়গায় আমি ত্রিপুরার কথা বলছি যে ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, এটা পরিবর্তন চান, এর থেকে মুক্তি চান, কিন্তু সক্রিয় ভূমিকা নেওয়ার ক্ষেত্রে একটু সেখানে তাদের উদ্যোগের ঘাটতি আছে, নানা সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব আছে। এটা উপলব্ধির মধ্যে রেখে আমরা আমাদের কাজটা করে যাব, আহ্বান করব, কথা বলার চেষ্টা করব, আস্তে আস্তে আমাদের সঙ্গে আনার চেষ্টা করব। এই ধারা যদি আমরা অব্যাহত রাখতে না পারি, উপজাতি বলুন, অনুপজাতি বলুন, ওবিসি বলুন, সংখ্যালঘু বলুন, মধ্যবিত্ত বলুন, ছোট মাঝারি ব্যবসায়ী বলুন, এই তাদেরকে জড়ো করে মূল শত্রুর বিরুদ্ধে একটা ব্যাপক বৃহত্তর যে আন্দোলনের মধ্য দিয়ে একটা সমুচিত ধাক্কা দেওয়ার যে পরিমণ্ডল আমরা তৈরি করতে চাইছি, সেটা কিন্তু তৈরি করা সম্ভব হবে না। তাই আজকের দিনে বিএসের সমগ্র সংগ্রামী জীবনধারা থেকে এই শিক্ষা নিয়ে পার্টি, কংগ্রেসের যে নির্দেশাবলী দুটোকে সম্পৃক্ত করে আমরা আমাদের রাজ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, এই বিশ্বাস ব্যক্ত করে ভিএসের স্মৃতির প্রতি আরেকবার শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন। শেষ হওয়ার আগে আমাদের আন্তর্জাতিক গণসংগীত